রাতের আধারে তেরেসা নামের এক মেয়ে শিকার হয় ধর্ষণের। সেদিনের মতন সে প্রাণে বেঁচে ফিরলেও তাকে লং টাইমের জন্য চলে যেতে হয় কোমায়। পুলিশ অনেক চেষ্টা করেও আসল ক্রিমিনালকে ধরতে যখন ব্যর্থ হচ্ছিল, তখন তারা এক নিরপরাধ শিক্ষককে ধরে এনে প্রমাণ করে দেয় যে সেই আসল ক্রিমিনাল। এভাবে 7 বছর বিনা অপরাধে জেল খাটার পর সেই শিক্ষক এমন এক প্রতিশোধের নেশায় নেমে পড়ে যা দেখে তুমি একদম শকড হয়ে পড়বে। তাহলে প্রশ্ন হচ্ছে, সে কি পেরেছিল আসল ক্রিমিনালকে খুঁজে বের করতে, নাকি এর পিছনে রয়েছে আরো ভয়াল রহস্য? এই সব প্রশ্নের উত্তর মেলাতে চলেছি আজকের মুভি গারুদানের এক্সপ্লেনেশনে। মুভিটা একদম শেষ মিনিট পর্যন্ত দেখো, কেননা এখানেই রয়েছে আসল টুইস্ট। তো চলো আর পেঁচাল না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন। বৃষ্টি স্নাত এক থমথমে রাত, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে ঘন ঘন। এখানে আমরা সালাম নামের এক লোককে দেখি। সালাম তার বন্ধুদের সাথে মদের আড্ডায় ব্যস্ত। হঠাৎ তার মনে পড়ে সে যে কনস্ট্রাকশন সাইটে কাজ করে সেখানকার মেন সুইচ অফ করতে সে ভুলে গেছে। তাই সে তখনই তার বন্ধুদের সাথে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে মেন সুইচ অফ করতে। অন্যদিকে আমরা তেরেসা নামের এক মেয়েকে ইউনিভার্সিটির স্টেজে মঞ্চ নাটক পারফর্ম করতে দেখি। তেরেসা ছিল ভীষণ ইন্টেলিজেন্ট ও হার্ডওয়ার্কিং একটা মেয়ে। নাটক শেষ হওয়ার পর তেরেসা তার বান্ধবীদের কাছ থেকে বিদায় নেয় বাসায় ফেরার জন্য। বৃষ্টির মাঝে ছাতা নিয়ে কিছু দূর যেতে সে তার পিছনে কারো উপস্থিতি অনুভব করে, আর এরপরেই পথে আমরা শুধু তার ছাতা পরে থাকতে দেখি। এদিকে সালাম তার বন্ধুদের নিয়ে কনস্ট্রাকশন সাইটে পৌঁছে যায়। সেখানে গিয়ে তারা মেন সুইচ অফ করা দেখে ফিরে আসছিল, কিন্তু হঠাৎ তখনই ভিতর থেকে তারা কারোর গোংরানো আওয়াজ শুনতে পায়। সালাম গুটি গুটি পায়ে সেদিকে এগিয়ে গেলে আবছা বিদ্যুতের ঝলকানিতে এক লোকের চেহারা দেখে ফেলে। লোকটা তাকে দেখা মাত্রই সেখান থেকে পালিয়ে যায়, আর সালাম দৌড়ে সেখানে গেলে তেরেসাকে মেঝেতে পড়ে কাতরাতে দেখে। এরপর তারা সবাই মিলে দ্রুত তাকে হসপিটালে নিয়ে যায়। এরপর আমরা তেরেসার কলেজের প্রফেসর নিশান্তকে দেখি। নিশান্ত তার কিছু কলিগের সাথে আড্ডায় ব্যস্ত ছিল। তখন হঠাৎ তাদের কাছে তেরেসার খবরটা আসলে তারা দ্রুত সুপারলুক হসপিটালে যায়। হসপিটালের সামনে ততক্ষণে মিডিয়া ও ইউনিভার্সিটি স্টুডেন্টদের ভিড় জমে গিয়েছিল। সবাই তেরেসাকে নিয়ে বেশ উদ্বিগ্ন ছিল। এরই মাঝে সেখানে এসে হাজির হয় ডিসিপি হরিশ। হরিশের উপরে এই কেসের তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল। হরিশ ডক্টরের সাথে কথা বলে জানতে পারে তেরেসাকে ধর্ষণ করে কোনো এক লোহার চেন দিয়ে হত্যার চেষ্টা করা হয়। তেরেসা এখন পুরোপুরি কোমায় চলে গেছে। তাই তেরেসার বাবা ফিলিপ এসে মেয়ের এই অবস্থা শুনে কান্নায় ভেঙে পড়ে। এরপর হরিশ এই কেসের প্রত্যক্ষ উইটনেস সালামের সাথে কথা বলে। সালাম এখানে জানায় সে ধর্ষণকারীকে স্পষ্ট দেখেছে। ধর্ষণকারীর চোখের উপরে চুল ছিল। যদিও সে ড্রাঙ্ক করা ছিল, কিন্তু তবুও সে তাকে দেখলেই চিনতে পারবে। এখন হরিশের সাথে থাকা এসআই সালামকে এই ড্রিঙ্কস এর ব্যাপারে কাউকে বলতে নিষেধ করে, কারণ সে মদ্যপ ছিল জানলে আদালত তার স্টেটমেন্ট নেবে না। এরপর হরিশ সালামকে নিয়ে কনস্ট্রাকশন সাইটে যায়, যেখানে সালাম জানায় আমার ডিউটি রাত 8টা বাজে শেষ হয় আর ওয়াচম্যান আসে রাত 9টায়। কাল আমার মনে হয়েছিল যে আমি সাইটের মেন সুইচ অফ রেখেছি, তাই সুইচ অন করতে এসে দেখি এই অবস্থা। সবটা শুনে হরিশ বলে তার মানে এটা কোনো আকস্মিক ঘটনা নয়। অপরাধী আগে থেকে জানতো এই সময় এখানে কেউ থাকে না, আর তেরেসা এই একই সময় এখান থেকে যাবে। হরিশ আরো জোরালো ভাবে এবার তদন্ত শুরু করে। সে সালামকে বেশ কিছু অপরাধীর ছবিও দেখায়, তবে সালাম তাদের কাউকে শনাক্ত করতে পারে না। এরই মাঝে তাদের কাছে তেরেসার বডি থেকে সিমেনের ডিএনএ রিপোর্ট চলে আসে। তবে এই ডিএনএ কার সেটা বের করা বেশ মুশকিল। তারা তেরেসার আশেপাশে থাকা প্রায় 100 জন মানুষকে জিজ্ঞাসাবাদ করে, তবে কারো কাছ থেকে সন্দেহজনক কিছু পাওয়া যায় না। দেখতে দেখতে 7 দিন পার হয়ে যায়। পুলিশ অপরাধী তো ধরা দূরে থাক, কোনো ক্লু পর্যন্ত খুঁজে পায় না। তাই সালামের বর্ণনা অনুযায়ী অপরাধীর স্কেচ আর্ট করে পেপারে ছাপা হয়, তবে তাতেও বেশ কিছু লাভ হয় না। তেরেসা পুরোপুরি ইতিমধ্যে কোমায় চলে গেছে। তার বাবা ফিলিপ হরিশকে জানায় আমি একজন রিটায়ার্ড কর্নেল, আমি আমার দেশের জন্য লড়াই করেছি, আর এখন আমার মেয়ের এই অবস্থা। তোমরা কেন আসামিকে এখনো ধরছো না? তেরেসার ইউনিভার্সিটি স্টুডেন্টরাও ইতিমধ্যে আন্দোলন করতে পথে নেমে আসে। মোট কথা সব দিক থেকেই হরিশের উপরে এবার বেশ চাপ পড়া শুরু হয়। তার উপরে আবার এই কেসটা সিবিআইয়ের হাতে চলে যাওয়ার একটা কথা চলে আসে। তাই হরিশ আর কোনো উপায় না পেয়ে এবার ডিএনএ অ্যানকেস্ট্রির মাধ্যমে আসামি গ্রেফতার করার সিদ্ধান্ত নেয়। ডিএনএ অ্যানকেস্ট্রি হচ্ছে পূর্বপুরুষদের বংশ জানার জন্য বা বিভিন্ন পার্সোনাল সমস্যা থাকার কারণে অনেক মানুষ তাদের সিমেন্ট বিভিন্ন ল্যাবে পাঠিয়ে থাকে। এই সকল মানুষদের কারো সাথে ডিএনএ 60 to 80% ম্যাচ করলেও বোঝা যাবে যে সে আসামির রক্তের সম্পর্কের কোনো আত্মীয়, হতে পারে চাচা, ফুপু অথবা বাবার দিকের কোনো কাজিন। পরের দিনেই তারা আসামি সিমেন্ট স্যাম্পল ল্যাবে পাঠিয়ে দেয়।
অনেক খোঁজাখুঁজির পর একটা ল্যাব জানায় সুদীপ রাজন নামের এই লোকের সাথে এই স্যাম্পল 90% ম্যাচ হয়েছে। তারা সুবিদকে জিজ্ঞাসাবাদ করার জন্য এবার থানায় নিয়ে আসে। সুদীপ হায়দ্রাবাদের একটা কোম্পানিতে আইটি সেক্টরে কাজ করে, তো মাঝে মাঝে কাজের সূত্রে সে কেরালা আসে। এখানে তার তেমন কোনো আত্মীয় নেই, তবে তার একজন কাজিন থেকে যায় যার সাথে সুদীপের যোগাযোগ নেই বললেই চলে। হরিশ সুদীপের কাছে সেই কাজিনের নাম ও ঠিকানা জানতে চায়, আর এখানেই জানা যায় যে সুদীপের সেই কাজিন আর কেউই নয়, বরং তেরেসার কলেজ প্রফেসর নিশান্ত। পরের দিন থেকে হরিশ নিশান্তের উপরে নজর রাখতে শুরু করে। তারা সালামকেও নিয়ে যায় নিশান্ত অপরাধী কিনা তা শনাক্ত করতে। প্রথমে তো সালাম বলে নিশান্ত অপরাধী নয়, কিন্তু তখনই এক লোকের সাথে নিশান্তের ঝামেলা হলে লোকটা তাকে ঘুষি মেরে পালিয়ে যায়। ঘুষির কারণে সে মাথা নিচু করতেই তার চুল সামনে চলে আসে। ঠিক তখনই সালাম বলে ওঠে, ইনি হচ্ছে খুনি, আমি 100% শিওর। হরিশরা তখনই নিশান্তকে গ্রেফতার না করে তার বিরুদ্ধে বিভিন্ন স্থান থেকে প্রমাণ সংগ্রহ করতে শুরু করে। প্রথমে নিশান্তের বাড়ির কাজের লোকের মাধ্যমে তার ডিএনএ স্যাম্পল জোগাড় করা হয়। এরপর নিশান্তের কলিগদের সাথে কথা বলে জানতে পারা যায় যে ঘটনার দিন নিশান্ত তাদের সাথেই ছিল, কিন্তু 8টার আগে নিশান্ত বের হয়ে যায় ড্রিঙ্কস আনার কথা বলে। এর আধা ঘন্টা পরে নিশান্ত ড্রিঙ্কস নিয়ে ফিরে আসে, আর ঠিক তার আধা ঘন্টা পরে আসে তেরেসার খবরটি। পরের দিন হরিশদের কাছে নিশান্তের ডিএনএ রিপোর্টও চলে আসে, আর এবার ভিকটিমের শরীর থেকে পাওয়া সিমেন্ট রিপোর্টের সাথে তা সম্পূর্ণ মিলে যায়। সব তথ্য প্রমাণের ভিত্তিতে হরিশরা নিশান্তকে তার বউ বাচ্চার সামনে থেকেই গ্রেফতার করে ফেলে। পরের দৃশ্যে আমরা ডিস্ট্রিক্ট কোর্টে সালামকে অ্যাডভোকেট থমাসের সামনে বসে স্টেটমেন্ট প্র্যাকটিস করতে দেখি। প্রথমে সালাম এমন ভাবে স্টেটমেন্ট দিচ্ছিল যেন তাকে কেউ একটা মুখস্থ করিয়ে দিয়েছে, কিন্তু থমাস তাকে যা দেখেছে সেটাই আদালতে সুন্দর করে বলতে বলে। নিশান্তের কেস আদালতে গেলে সালাম স্টেটমেন্ট দেয় যে সে বিদ্যুতের ঝলকানিতে সেদিন রাতে স্পষ্ট নিশান্তকেই দেখেছে। নিশান্তের ডিএনএ রিপোর্টও কোর্টে পেশ করা হয়, আর নিশান্তের কলিগরাও সাক্ষী দেয় যে সেদিন রাতে সে আধা ঘন্টার মতো তাদের সাথে ছিল না। এখন সকল সাক্ষ্য প্রমাণ নিশান্তের বিপক্ষেই চলে যায়। ব্রেকে নিশান্ত উকিলকে কাঁদতে কাঁদতে বলে সে কিছুই করেনি, তাকে কোনো এক কারণে ফাঁসানো হচ্ছে। নিশান্তের উকিল জানায় সকল প্রমাণই তার বিরুদ্ধে, তাই এখানে তার আর কিছু করার নেই। পরের দিন তাকে আবারও আদালতে হাজির করা হয়। আদালতের সামনে মিডিয়ার লোক ও স্টুডেন্টদের উপচে পড়া ভিড় ছিল। কেউ কেউ তো নিশান্তকে গালমন্দ করে তাকে জুতো ছুঁড়ে মারে। সেদিন আদালতে সকল তথ্য প্রমাণের ভিত্তিতে নিশান্তকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। নিশান্তের ওয়াইফ হারিথাও নিশান্তের দিকে রাগী চোখে তাকিয়ে থাকে, আর সে অসহায়ের মতন কান্না করা ছাড়া আর কিছুই করতে পারে না। টিভিতে তেরেসার অপরাধীর শাস্তি শুনে ফিলিপ অসহায় চোখে তার মেয়ের দিকে তাকায়। এরপর 7টা বছর কেটে যায়। সকাল সকাল ফিলিপ ঘুম থেকে উঠে তেরেসাকে ডেকে জগিং এ যায়। জগিং থেকে এসে বাসার দরজা খোলা দেখে সে ঘাবড়ে তেরেসার রুমে আসে। সেখানে তেরেসাকে না পেয়ে তাকে পাগলের মতো সে ডাকতে থাকে। তখনই কিছু লোক এসে ফিলিপকে ইনজেকশন দিয়ে অজ্ঞান করে ফেলে। এদিকে হরিশ তার প্রিয় কুকুরকে নিয়ে জগিং এ বেরোয়। জগিং শেষে যখন সে একটা দোকানে বসে চা পান করছিল, তখনই তার কাছে ম্যাথিউ নামের এক মিনিস্টারের কিছু গুন্ডা আসে। আসলে হরিশ মিনিস্টার ম্যাথিউর বিরুদ্ধে আদালতে স্টেটমেন্ট দিতে চেয়েছিল, তাই মিনিস্টারের সাঙ্গপাঙ্গে এসেছিল তাকে হুমকি দিতে। তবে হরিশের চোখ দেখে তারা নিজেরাই উল্টো ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে আবারও আমরা ফিলিপকে দেখি। আসলে ফিলিপকে যারা অজ্ঞান করে নিয়ে এসেছিল তারা ফিলিপের আত্মীয়। তার নাকি অ্যালজাইমার্স রোগ ধরা পড়েছে। সে প্রায় সব সময় সবকিছু ভুলে যায়। ঠিক সেভাবেও আজও সে ভুলে গিয়েছিল তেরেসা কোমায় আছে, তাই তারা ফিলিপকে অজ্ঞান করে থানায় নিয়ে আসে চিকিৎসার জন্য। পরের দৃশ্যে আমরা হরিশ আর তার ফ্যামিলিকে দেখি। হরিশের ছেলের স্বপ্ন বিদেশে গিয়ে লেখাপড়া করবে। এখন সে যেহেতু কিছুদিন পর রিটায়ার্ড করতে যাচ্ছে, তাই সে তার বাবার পেনশনের টাকা দিয়ে তার ছেলেকে বিদেশ পাঠানোর সিদ্ধান্ত নেয়। তবে হরিশের ওয়াইফ তার ছেলে মাধ্যমিক পাশ করবে কিনা সেটা নিয়ে বেশ চিন্তিত। এদিকে 7 বছর পর আজ নিশান্ত জেল থেকে মুক্তি পেতে যাচ্ছে। জেলে থাকা অবস্থায় নিশান্ত ভালো কাজ এবং অন্যান্য বৈশিষ্ট্যের কারণে তার সাজা যাবজ্জীবন থেকে 7 বছর করা হয়েছে। নিশান্ত থানা থেকে বেরিয়ে তার বন্ধু সাজির বাসায় যায়। এতদিন পর সাজি নিশান্তকে দেখে বেশ অবাক হয়। তখনই সাজির স্ত্রী বাচ্চা সেখানে আসলে নিশান্তকে দেখে রাগী চোখে তাকিয়ে সেখান থেকে বিদায় নেয়। নিশান্ত বুঝতে পারে কেউই তাকে আর ভালো চোখে দেখছে না। সাজি তাকে জিজ্ঞেস করে তার কি কোনো টাকা লাগবে। নিশান্ত জানায় না, আমার শুধুমাত্র হরিতা আর আমার মেয়ের খোঁজ দরকার। আমি আমার স্ত্রী সন্তানের সাথে দেখা করতে চাই। সাজি তাকে হারিথার ঠিকানা দিলে নিশান্ত গিয়ে তার বাসার সামনে দাঁড়ায়।
এদিকে নিশানকে নিয়ে সেখানকার কিছু মানুষ আজেবাজে কথা বলছিল, তবুও সে চুপচাপ হারিথার জন্য অপেক্ষা করে। কিছুক্ষণ পর তার মেয়ে ও তার স্ত্রী স্কুল থেকে ফিরে আসলে তারা তাকে না দেখার ভান করে চলে যেতে চায়। এই সব দৃশ্য দেখে নিশান্ত অবশ্য বেশ কষ্ট পায়। এদিকে রাতে হরিশের স্ত্রী ছোট করে একটা ফ্যামিলি পার্টির আয়োজন করেছিল, কারণ তাদের ছেলে 70% নাম্বার পেয়ে পাশ করেছে, অর্থাৎ এবার সে অ্যাপ্লাই করলেই বিদেশে যেতে পারবে। এদিকে নিশান্ত রাতে একটা লজে গিয়ে ওঠে, কিন্তু জেলে থাকা দিনগুলোর বিভিন্ন বাজে কথা ও অত্যাচারের কথা মনে করে তার ঘুম ভেঙে যায়। তখনই তাকে কল করে সাজি। সে জানায় হারিথা নাকি তাকে কল করেছিল এবং সে বলেছে নিশান যদি তার মেয়ের সাথে আর কোনো যোগাযোগের চেষ্টা করে তাহলে সে থানায় মামলা করবে। এসব শুনে নিশান্ত কিছু না বলেই কলটা কেটে দেয়। পরের দিন সকালে ফিলিপ গিয়ে দেখে তেরেসার জন্য কেউ একজন ফুল রেখে গেছে। ফিলিপ এই ফুল কে দিয়েছে জিজ্ঞেস করতেই সেখানে থাকা নার্স বলে একজন এসেছিল আর সবে মাত্র সে বাইরে চলে গেছে। এবার ফিলিপ বাইরে তাকিয়ে দেখে নিশান্তি সেই লোক যে তাকে ফুল দিয়েছে। সব কিছু দেখে সে প্রচন্ড রেগে যায়। অন্যদিকে হরিশ আদালতে যায় মিনিস্টার ম্যাথিউর বিরুদ্ধে স্টেটমেন্ট দিতে। সে মিনিস্টার ম্যাথিউর দুর্নীতি কলের রেকর্ড আদালতে পেশ করলে ম্যাথিউ প্রচন্ড রেগে সেখান থেকে চলে আসে। অবশ্য যাওয়ার আগে সে চোখের ভাষায় হরিশকে শাসিয়েও যায়। আদালত থেকে বের হতেই হরিশকে ফিলিপ কল করে নিশান যে তেরেসাকে ফুল দিয়েছে এই ব্যাপারটা জানায়। সন্ধ্যায় হরিশ তার স্ত্রী ও ছেলেকে নিয়ে একটা এজেন্সিতে এসেছিল। এই এজেন্সির মাধ্যমে হরিশ মূলত তার ছেলেকে বিদেশে পাঠানোর কথা ভাবছে। এজেন্সির লোকেরা জানায় তাদেরকে শুধু স্টাডি ফি 40 লাখ টাকায় দিতে হবে, বাকি আরো কিছু খরচ তাদের বহন করতে হবে। তাই তারা চাইলে এখান থেকে লোনও নিতে পারে। তবে হরিশ বলে আমি লোন নেব না, আমার পেনশনের টাকার সাথে দরকার হলে আমি আমার বাড়িটাও বিক্রি করে দেব। তারপর তারা এজেন্সির কাজ শেষ করে সেখান থেকে বের হতে গেলে নিশান্তকে কোথাও একটা যেতে দেখে, যার ফলে হরিশ তার স্ত্রী ছেলেকে পাঠিয়ে দিয়ে নিশান্তের পিছে যায়। দেখা যায় ফ্লাইওভারের উপরে গিয়ে সে নিশান্তকে জিজ্ঞেস করে সে কেন তেরেসার ওখানে গিয়েছিল। নিশান্ত বলে আমি শুধু তাকে দেখতে গিয়েছিলাম ও কেমন আছে। হরিশ জানায় তুমি তেরেসা থেকে দূরে থাকো, নয়তো তোমাকে আমি শুট করতেও দুবার ভাববো না। তবে নিশান্ত জানায় ওসবের কোনো দরকার নেই, আমি একটা ভালো জব খুঁজছি এখন। প্রথমে হরিশকে বিদায় দেওয়া হয়। বিদায় স্পিচে হরিশ তার জীবনে সৎ থাকার বিষয়টা তুলে ধরে সবাইকে সৎ থাকার পরামর্শ দেয়। থানা থেকে যাবার আগে সে শেষবারের মতো নিজের নেম প্লেট ও চেয়ারে হাত বুলায়, যেন এইগুলোই তার কাছে সবচেয়ে বেশি আপন ছিল। এদিকে আমরা দেখতে পাই পরের দিন সকালে নিশান চলে গেছে হাইকোর্টে কিছু একটা আপিল করতে। এই কথা আবার থমাসের অ্যাসিস্ট্যান্ট তাকে কল করে জানিয়ে দেয়। সে এই ব্যাপারে খোঁজ নিয়ে হরিশকে কল করে দ্রুত তার অফিসে আসতে বলে। তাই সে থমাসের অফিসে গেলে থমাস জানায় নিশান তেরেসার কেসটা রিওপেন করছে। হরিশ বলে কিন্তু ও তো তার শাস্তি ভোগই করে ফেলেছে, তাহলে ও এমন করতে যাবে কেন? থমাস বলে অনেক কারণ হতে পারে, হয়তো পুরানো সম্মান বা ক্ষতিপূরণ পাওয়ার আশায় সে এটা করেছে, কিন্তু তাকে আমি আদালতে টিকতেই দেব না। এই বিষয়টা নিয়ে হরিশ এবার একটু চিন্তায় পড়ে যায়। তবে সে এটা নিয়ে বেশি মাথা ঘামায় না, কারণ তার এখন রিটায়ারমেন্ট হয়ে গেছে আর সে শান্তিতে জীবনযাপন করবে। এদিকে নিশান্তের কেস রিওপেনের ব্যাপারটা টিভিতে হরিথাও দেখে। সাজি, ফিলিপ সহ সবাই এই ব্যাপার দেখে প্রচন্ড অবাক হয়ে যায়। পরের দিন আদালত থেকে নিশান্তকে কেস রিওপেনের পারমিশন দেওয়া হয়। এই খবর পেয়ে থমাস হরিশের সাথে দেখা করে। হরিশকে সে জানায় নিশান্ত এই কেস অনেক প্রিপারেশন নিয়ে রিওপেন করেছে। এই কেসের প্রধান সাক্ষী সালামকেও কেন যেন খুঁজে পাওয়া যাচ্ছে না, তাকে এখন আমাদের খুব প্রয়োজন, কিন্তু তার ফোনও অনেকদিন ধরে বন্ধ আছে। আমার মনে হয় সালামকে গায়েব করা হয়েছে। তখন হরিশ জানায় বোকার মতো কথা বলো না, কাউকে গায়েব করতে হলে সময় এবং টাকা দুটোরই দরকার, যার একটাও এই মুহূর্তে নিশান্তের নেই। থমাস হরিশকে নিয়ে সালামের বাড়ি গেলে সালামের ওয়াইফ জানায় সে কাজের জন্য কোলামাডু গেছে, কিন্তু হরিশ তার চোখ মুখ দেখে বুঝে ফেলেছে সালামের স্ত্রী মিথ্যা বলছে। সে তাকে বলে যে আপনার মেয়ের মতোই একটা মেয়েকে ওই অপরাধী আজ মৃত্যুপায়ী করে ফেলেছে, তাই সেটা ভেবে হলেও সালাম ফিরলে আমাদের জানাবেন। পরের দিন আদালতের প্রথম হিয়ারিং শুরু হয়। থমাস জাজকে বলে 7 বছর আগে সকল উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে এই কেস সমাধান হয়ে গেছে। এছাড়াও অপরাধীও তার সাজা ভোগ করেছে। এই কেস রিওপেন করে সে শুধু শুধু আদালতের সময় নষ্ট করছে। কিন্তু নিশান জানায় আমি সময় নষ্ট করতে আসিনি, আমি এই 7 বছরে জেলে বসে ওকালতি সম্পর্কে কোর্স কমপ্লিট করেছি। আমি উপযুক্ত প্রমাণ নিয়ে আজ আদালতে এসেছি।
জাজ তাকে তার প্রমাণ পেশ করতে বললে নিশান্ত প্রথমেই সালামকে ডাকে তার স্টেটমেন্ট দিতে, যা দেখে থমাস ও হরিশ দুজনেই অবাক হয়ে যায়। নিশান্ত সালামকে জিজ্ঞেস করে সে কোথা থেকে এসেছে। সালাম চুপ করে থাকলে নিশান্ত বলে সালাম আসলে একজন মাদক আসক্ত রোগী। এই 7 বছরে সে অসংখ্যবার মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি হয়েছে, এমনকি সে আজও সেখান থেকে আসছে। 7 বছর আগেও সেদিন রাতে সে মদ্যপ ছিল। এখন যেখানে এই অবস্থায় তার স্টেটমেন্ট ভ্যালিডি হওয়ার কথা না, সেখানে সেই ছিল কেসের প্রধান সাক্ষী। নিশান্ত সালামের কিছু বন্ধুকে ডেকেও বিষয়টা ক্লিয়ার করে যে সালাম সেদিন মদ খেয়েছিল। এবার ব্রেকের পর নিশান্ত একজন ল্যাব টেকনিশিয়ানকে ডাকে, যে কিনা 7 বছর আগে নিশান্তের সিমেন্ট রিপোর্ট দিয়েছিল। নিশান্ত সেই ল্যাবের টেকনিশিয়ানকে জিজ্ঞেস করে আপনার ল্যাব এখন কোথায় আছে। লোকটা বলে সেটা 1-2 বছর ধরে বন্ধ রয়েছে। নিশান্ত এর কারণ জানতে চাইলে লোকটাও চুপ করে যায়। তখন সে জানায় আমি বলছি কারণ এদের ল্যাব অনেক সময় ক্লায়েন্টদের ভুলভাল রিপোর্ট দেয়, আর এর জন্যই তাদের উপর একটা কেসও হয়েছে। আগ্রা পুলিশ সব বিবেচনা করে তাদের ল্যাবটা বন্ধ করে দিয়েছে। তাহলে বলুন ইওর অনার, আমার রিপোর্টটা যে ভুল নয় এটার প্রমাণ কি? নিশাত আদালতে আরো কিছু সাক্ষী উপস্থাপন করতে চায়, তবে থমাস জানায় প্রসিকিউশনের সাথে কথা না বলে সাক্ষী উপস্থাপন করা যাবে না। আদালত নিশান্তকে পরবর্তী হিয়ারিংয়ের দিন প্রসিকিউশনের সাথে কথা বলে সাক্ষী নিয়ে আসতে বলে। এর মাঝে নিশান্ত আইনজীবী হিসাবে রেজিস্টার হয়ে যায়, আর এদিকে হরিশের ছেলেকে 1 সপ্তাহের মধ্যে টাকা জমা দিতে বলা হয়। কিন্তু এই কেস রিওপেন হওয়ার কারণে হরিশের পেনশনও আটকে গিয়েছিল, তাই সে আর এজেন্সিতে টাকা দিতে পারে না। অন্যদিকে হরিশ ও থমাস এই কেস নিয়ে আলোচনা করতে থাকে। থমাস জানায় পরবর্তী দিন নিশান্ত আদালতে 3 জন সাক্ষী উপস্থাপন করবে। তারা হচ্ছে সুস্মিতা, স্যামুয়েল ও মুরগান। সুস্মিতা ও স্যামুয়েলের সাথে আমার কথা হয়েছে, তারা আদালতে ল্যাব রিপোর্ট সম্পর্কে সাক্ষী দেবে। তবে মুরগান কি ব্যাপারে সাক্ষী দেবে তা আমি এখনো জানি না, কারণ মুরগান তার সাথে কথা বলতে রাজি হয়নি। এবার পরবর্তী হিয়ারিং এর দিনে আদালতে যথারীতি সুস্মিতা ও স্যামুয়েল সাক্ষী দেয় যে ওই ল্যাব তাদেরকে কিভাবে ভুয়া রিপোর্ট দিয়ে প্রতারণা করেছিল।